আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করবো। সম্পূর্ণ ফুল ডিটেলস করে দেওয়া আছে, সম্পদটি স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। যে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করবে না। আর যদি কেউ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, কারণ চ্যানেলে ক্লাস 9-এর বই থেকে অনেক অঙ্ক করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া হবে এবং বাকি সমস্ত চ্যাপ্টারটা কভার করা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর সেপ্টেম্বর মাসে যেটা দেওয়া হয়েছে বা দেওয়া হবে পার্ট 6 সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট প্রশ্ন কী আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। 1 নম্বরে বলছে শতকরা লাভ 10 হলে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। এটা কি হবে, কি করে করব আমরা? যে যদি ক্রয়মূল্য 100 টাকা হয় তাহলে শতকরা লাভ কত হবে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 + 10 মানে 110 টাকা। এবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে, ক্রয় মূল্য কত 100 টাকা আর বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে অনুপাত কত হবে 100:110, মানে একটা 0 0 কাটলে 10:11, তার মানে অপশান সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 2-তে বলছে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা হবে? A = 1/3 AC, নাকি A = 1/2 AC, নাকি A = 1/4 AC, নাকি A = 2/3 AC। এই চারটের মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। তো একটা উপপাদ্য ছিল, যেটা উপপাদ্য 21 পেজ নাম্বার 126-এ আছে। সেই উপপাদ্যতে কী বলেছিল যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত কথাটা বলেছে, তার মানে ত্রিভুজটা যদি এটা আঁকি তাহলে এবি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাকে তো সমদ্বিখণ্ডিত করছে, মানে এখান থেকে এটা আর এখান থেকে এটা তো ইকুয়াল। তাহলে এসি সমান যেটা তার হাফ হচ্ছে তো এই, তো সেই জন্য আমরা সেই উপপাদ্য থেকে বলতে পারি যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করবে, তাহলে ই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, আর তাহলে A = EC হবে, সেই জন্য A = হাফ অফ এসি। তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান বি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 3 নম্বরটা বলছে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার পরিসীমা হলো। তাহলে পরিসীমা কত হবে? 2π × 10.5 সেমি, নাকি π + 2 × 10.5 সেমি, নাকি 2 × π + 1 × 10.5 সেমি, নাকি π + 1 × 10.5 সেমি। এর মধ্যে কোনটা হবে সেটা বার করতে হবে। তো আমরা জানি কি অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা হচ্ছে πr + 2r, কারণ কি এটা হচ্ছে টোটালটার বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো 2πr মানে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? শুধু πr হচ্ছে। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমার πr, আর বাকি এই যে এটা তো r, এটাও r, তাহলে r + r মানে 2r, তাহলে r + r 2r হচ্ছে, তাহলে πr + 2r, কারণ পরিসীমা মানে কি এখান থেকে স্টার্ট করলে এইটা যাচ্ছে 2r আর এটা যাচ্ছে πr, দিয়ে আবার এখানে এসেই থামছে, তার মানে সেই জন্য πr + 2r। তাহলে এখানে যদি আমরা আরটাকে কমন নিয়ে নিই তাহলে π + 2r × r, এবার আর এর মান দেওয়া আছে কত? 10.5 সেমি, তাহলে সেই জন্য π + 2 × 10.5 সেমি হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান বি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তারপর এটা কি আছে, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য হবে কত? 13√2/2 সেমি। অপশান বিতে বলছে 26 সেমি, অপশান সিতে বলছে √338 সেমি, অপশান ডিতে বলছে 13 সেমি। এই চারটার মধ্যে কোনটা হবে? তো আমরা জানি যে বর্গক্ষেত্রের যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি? √2 × বাহু, তাহলে √2 × a সেমি হয়ে যাচ্ছে। তো এইবার √2 × a সেমি যেই হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে √2 × a = 13√2। তাহলে এখান থেকে এর মান কত হচ্ছে? 13√2/√2, তাহলে √2 কেটে গেল, উপরে পড়ে থাকছে কত? 13। তাহলে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 13 সেমি। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তারপর আসি সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে বলছে কি ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে।
এটা সত্য হবে না মিথ্যা হবে? এটা অবশ্যই সত্য হবে, কারণ কি আমরা যদি 20% ছাড় বলি, সেই কথাটার মানেটা কি 100 টাকা ধার্য মূল্য যদি হয় তাহলে তার মধ্যে 20 টাকা ছাড়, তাহলে এই ধার্য মূল্যটা কার উপরে, এই ছাড়টা কার উপরে হচ্ছে? ধার্য মূল্যের উপর হচ্ছে, তো সেই জন্য এটা সত্য হবে বা ট্রু হবে। তারপর বলছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগে একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। এটা অবশ্যই সত্য হবে, কারণ আমরা জানি কি পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগে এবং শেষ শ্রেণীর ঠিক পরের পরিসংখ্যা হয় 0, কারণ সেটা যদি 0 করে আমরা না নিই তাহলে আমরা বহুভুজটা অঙ্কন করতে পারবো না, তো সেই জন্যে এটা সত্য হবে। তারপরটা বলছে কি যে এটা একটা ছবি দিয়েছে, বলছে চিত্রে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ই এফ, এবিসিডি মানে এ বি সি ডি, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে এ বি ই এফ, এ বি ই এফ এই যে রম্বসটা আছে এই রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। এটা পেজ নাম্বার 181-এ যে প্রয়োগ 3 করে দেওয়া আছে সেম এটা, সেখানে কি বলেছিল যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ই এফ রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে, সেখানে প্রমাণ করে দেখানো আছে, দেখে নেবে একটু। তাহলে সেটা যদি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? বড় হবে রম্বসের ক্ষেত্রফলের থেকে। তাহলে এখানে বলে দিয়েছিল কি আমার সমান আছে, তাহলে সমান তো হবে না, তাহলে এটা ফলস হবে বা মিথ্যা হবে। তারপর বলছে কি প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। এটা সত্য হবে না মিথ্যা হবে? অবশ্যই এটা সত্য হবে, কারণ কি যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ r একক ধরি তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান কী হবে? 2πr/2r। এবার 2πr/2rকে যদি আমরা এই 2 কেটে দিলাম আর কেটে দিলাম, তাহলে উপরে কী থাকছে? শুধু পাই পড়ে থাকছে, আর পায়ের মান কত? 22/7। তাহলে কি ওটা একটা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে, তো সেই জন্য এটা অবশ্যই সত্য হবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আগের 1 আর 2 এর যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধুমাত্র প্রশ্নটা লিখে উত্তরটা লিখলেই হবে, ওখানে ব্যাখ্যার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য ব্যাখ্যাটা দিয়েছি। এগুলোর কোনো ব্যাখ্যা টাখ্যা দরকার নেই, প্রশ্নটা এরকম লিখতে হবে, দিয়ে উত্তর লিখে এরকম যে অপশানটা উত্তর হবে সেটা লিখতে হবে এগুলোর ক্ষেত্রে, বা সত্য মিথ্যার ক্ষেত্রেও তাই, যে যেটা হবে যে প্রশ্নটা লেখার পরে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, কোনো ব্যাখ্যা টাখ্যার কিছু দরকার নেই। কিন্তু 3 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অঙ্কটা করতে হবে। 3 নম্বরে একে বলেছি কি 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করো। তাহলে তখন এটার ক্ষেত্রে কী করবো? ধরি এটা আমি একটু ছোট করে করিয়ে দিয়েছি, যে আমরা কি অঙ্কের ক্ষেত্রে এক্সও ধরতে পারি, 100 ধরতে পারি, আবার কি 1ও অনেক সময় ধরতে পারি, কারণ সেটা আমরা অঙ্কের উপরে ডিপেন্ড করে আমরা ধরি যে কোন অঙ্কের ক্ষেত্রে কোনটা ধরলে আমাদের সুবিধা হবে। এখানে যদি এক্স দিয়ে আমরা ধরে করতে চাই তাহলে কি যতটা হবে তার থেকে আমরা যদি 100 বা 1 ধরে করি আমাদের অনেক সহজে হবে। তো 1 ধরে ধরেছি, কীভাবে করেছি সেটা দেখি। যে ধরি একটি পেনের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 10টা পেনের ক্রয় মূল্য কত হবে? কিন্তু 10টা পেন বলেছিল, তাহলে 10 টাকা হবে, 10 × 1 মানে 10 টাকা। এবং 8টা পেনের ক্রয় মূল্য কত হবে? 8 × 1 মানে 8 টাকা। এটা বার করে নিয়েছি কেন? কারণ আমার দেওয়া আছে কি 8টা পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে বিক্রয় মূল্য তো যেহেতু 8টা পেন আছে সেই জন্য 8টা পেনের ক্রয় মূল্যও আমরা বার করে নিয়েছি আমাদের সুবিধার জন্য। এবার 8টা পেনের বিক্রয় মূল্য কত? আবার এই 10টা পেনের ক্রয় মূল্যের সমান, তার মানে 10, এই 10-এর সাথে এটা সমান হবে। এইবার আমাদের একটা পেনের আর বার করতে হবে না, 8টা পেনের বিক্রয় মূল্য যেহেতু আছে সেই জন্য আমরা এই লাইনটা করেছিলাম যে 8টা পেনের ক্রয় মূল্য কত সেটা। তাহলে পেন সংখ্যা তো সমান আছে, তাহলে ক্রয় মূল্য এটা আছে কত? ₹8, আর বিক্রয় মূল্য হচ্ছে ₹10। তাহলে লাভ কত হচ্ছে? 10 - 8 করলে ₹2। এবার শতকরা লাভ কত? 2 টাকা লাভ হচ্ছে কার ওপরে? ক্রয় মূল্য কত ছিল? 8, তাহলে 8-এর মধ্যে 2 টাকা লাভ হচ্ছে, তাহলে 100-র মধ্যে কত? × 100 হয়ে গেল। তো কাটাকুটি যদি করি, এটা 2 কাটবে 1, এটা হবে 4, আর 4 কাটলে এটা 1, এটা হবে 25। তার মানে শতকরা লাভ কত আমার? 25। তো এই অঙ্কটা যদি তোমরা এইভাবে না করে 100 ধরে করতে চাও তাহলেও করতে পারো। 100 ধরে করলে এইভাবে ধরে করবো যে ধরি 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এবার 10টি পেনের বিক্রয় মূল্য যদি এটা হয়, 8টা পেনের বিক্রয় মূল্য তো 100 টাকা, তাহলে 10টি পেনের বিক্রয় মূল্য কত? তাহলে 100/8 × 10, এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 4, তো এটার সাথে যদি 4 দিয়ে কাটি এটা কত হবে?
25, তাহলে 25-এর সাথে 5 গুণ করলে আবার কত হবে 125। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা আর 10টি পেনের বিক্রয় মূল্য কত 125 টাকা। তাহলে লাভ হচ্ছে কত 125 মাইনাস 100 করলে 25 টাকা লাভ হচ্ছে আমার। এবার শতকরা লাভ কত, এবার 100 টাকার মধ্যে 25 টাকা লাভ মানে 25% লাভ, সেটাও লিখতে পারো। বা যদি এইভাবে করো যে শতকরা লাভ 25/100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, সে আলটিমেটলি একই হচ্ছে। তাই নির্ণয় লাভ কত 25%। তো এইভাবে ওটা করতে পারো, 1 ধরেও করতে পারো, 100 ধরেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। পরবর্তী প্রশ্ন কি আছে, যে প্রশ্ন 3-2 আছে, যে শ্রেণীসীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তো আমরা জানি পরিসংখ্যা ঘনত্ব মানে কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এবার আমাদের এখানে কি দেওয়া আছে, যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা বার করতে বলেছে। সব শ্রেণীর পরিসংখ্যা বার করতে বলেনি, শুধু প্রথমটা বার করতে বলেছে। তো সেই জন্য আমরা প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত 3, এই যে 3 আছে। আর প্রথম শ্রেণীর সীমানা কত আছে 70 থেকে 74, তাহলে 70 থেকে 74। তাহলে শ্রেণী দৈর্ঘ্য মানে কত, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, তাহলে 74 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে 4। এবার পরিসংখ্যা ঘনত্ব মানে কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তার মানে 3/4। আর 3/4 মানে কত হবে 0.75। তাহলে নির্ণয় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে 0.75। তাহলে এটা এইভাবে করতে হবে। তারপরের প্রশ্ন আছে, যে একটা ছবি দিয়েছে, বলছে চিত্রে এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং ভূমি বিসি = 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা h মিটার নির্ণয় করো। এই যে ছবিতেও দেওয়া আছে, বিসিটা হচ্ছে 20 মিটার আর এডি হচ্ছে হাইট বা উচ্চতা, যেটা h মিটার দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গমিটার। তাহলে এটা কি করব, আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। নেওয়ার পরে যে প্রদত্ত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত 96 বর্গ সেন্টিমিটার, ভূমি দেওয়া আছে 20 মিটার আর উচ্চতা দেওয়া আছে কত h মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু h। তাহলে 2 এর সাথে কাটলে এটা 1 হবে, এটা হবে 10, তার মানে 10 ইন্টু h মানে 10h বর্গমিটার। এবার প্রশ্ন অনুসারে এটার ভ্যালু কত দেওয়া আছে 96। তো সেই জন্য আমরা যে প্রশ্ন অনুসারে 10h = 96, তাহলে h = 96/10। এবার 10 দিয়ে ডিভাইড করলে কি হয়, এক ঘর আগে পয়েন্ট বসে যায়, তো সেই জন্য h এর মান কত 9.6। তাহলে ত্রিভুজের নির্ণয় উচ্চতা h = 9.6 মিটার। তাহলে এইভাবে করে ফেলবো এগুলো। কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, যে সমাদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে এটা শুধু ছবিটা আঁকলেই তোমাদের হয়ে যাবে। তো সেটা কি করে করবো আমি এখানে করে দেখাচ্ছি, যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো প্রথমে আমরা কি করব, 8 সেমি একটা বাহু বিশিষ্ট একটা দাগ টেনে নেব। আর কারণ যেহেতু সমাদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে আমাদেরকে, তো এইখানে আমি 8 সেমি দাগ টেনে নিচ্ছি। আমি পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল দিয়ে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ পেন দিয়ে করলে কেটে দেবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা পেন দিয়ে করছি। তাহলে প্রথমে হচ্ছে এখানে বিন্দুটা নিলাম 0 থেকে 8, এটা 8 সেমি টানলাম। এবার বলেছি কি, এটা হচ্ছে 8 সেমি, এখানে আমার কি করতে হবে, একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো সেই জন্য 30 ডিগ্রি কোণটা প্রোটেক্টর বা চাঁদা দিয়েও আঁকতে পারো, বা তোমরা অন্যভাবেও আঁকতে পারো কম্পাসের সাহায্যে। তার চাঁদা দিয়ে আঁকাটাই হচ্ছে ভালো, কম্পাসে দিয়ে আঁকতে গেলে আবার অনেক ঘিজিবিজি হয়ে যাবে এখানে। তাহলে 30 ডিগ্রি কোণ মানে করতে হবে এইখানে 30 ডিগ্রি, মানে এইখানটা হয়ে যাবে আমার 30 ডিগ্রি। এবার এটা টেনে দেবো, দাগ টেনে দেবো। তো দাগ টানবো যখন, এখানে যেহেতু বলেছিল যে আমার 3 ডিগ্রি কোণটা কি, যে সমান যে বাহু দুটো তাদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এটা যদি 8 সেমি হয়, এটাও আমার 8 সেমি নিতে হবে, তবেই তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণটা 30 ডিগ্রি হবে। তো আমরা একেবারে 8 সেমি টেনে দেবো এখান থেকে। তাহলে 8 সেমি যদি টানতে হয়, এইখানেই বসাবো ঠিকভাবে। এই হচ্ছে 8, তাহলে এখান থেকে
এই হয়ে গেল আমার 8 সেমি। এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত? 30 ডিগ্রি হয়ে গেল। এটা 8 সেমি, এটাও 8 সেমি। তাহলে এবার এই দুটো যোগ করে দিতে হবে, এই দুটো সাইড যোগ করে দিলে কি হয়ে যাবে? আমার ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। ত্রিভুজটার নাম কি দেব? এটার নাম দিলাম এ, এটার বি, এটার সি। তাহলে এবিসি হয়ে গেল কি? একটা সমবাহু ত্রিভুজ, যার এটা হচ্ছে সমবাহু, এটা 8 সেমি, এটাও 8 সেমি। এবার কি করতে হবে আমাদের? এই যে নিচের যে বাহুটা আছে বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কী করতে হবে আমাদের? এই যে বাহুটা আছে বিসি বাহুর হাফের বেশি আমাদের নিতে হয়, বা বিসি বাহু সমানও নিতে পারো, তার থেকে বড়ও নিতে পারো, কিন্তু হাফের থেকে বেশি হতে হবে। তাহলে আমি কি করব? এই যে হাফের থেকে বেশি আছে আমার একটু বড় নিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। নিয়ে ওপরের দিকেও একটা এরকম বৃত্তচাপ আঁকবো, আর ঘুরিয়ে নিচের দিকেও একটা এরকম বৃত্তচাপ আঁকবো। তারপরে এই দিকটাতে বসাবো, এই দিকটাতে বসিয়ে সেম একই মাপের এখানেও বৃত্তচাপ আঁকলাম, কাট করলাম, এইদিকেও কাট করলাম। তো যখন কাট করলাম দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এই দুটো লাইন যোগ করতে হবে। তো এই করলাম, এটা এখানে এই করে নিলাম যাতে আমাদের পয়েন্টটা দিতে সুবিধা হয়। এবারে এই দুটো যোগ করে দেব, যোগ করে দিলে আমার লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকা হয়ে যাবে। তো লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকা হয়ে গেল। এটা যদি 8 হয় তাহলে এটা 4 সেমি হবে। তো দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে এই টোটালটা, এই যে 8 সেমি ছিল, এটা এই যে 4 সেমি আছে, পুরো 4 সেমি দাগের ওপর দিয়ে গেছে। তাহলে 4 সেমি লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার কি করতে হবে? আমাদের সামান্তরিক আঁকতে হবে। এই সামান্তরিক বলছি, আয়তক্ষেত্র আঁকতে হবে। তোমাদের বইতে সামান্তরিক দিয়ে দেওয়া ছিল, তো আয়তক্ষেত্র যেহেতু আঁকতে হবে, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা কি করব? এই যে বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা টানবো এ বিন্দু দিয়ে, যেটা পাস করবে বা যাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই বিসি বাহুর দৈর্ঘ্যটা সমান করে নিতে হবে। এই যে বিসি বাহুর দৈর্ঘ্য সমান, এখান থেকে আমরা কি করব? কাট করব সি বিন্দু থেকে। বিসি বাহুটাকে মেপে নিলাম, মেপে নেওয়ার পরে সি বিন্দুতে বসাবো, বসিয়ে কাট করব, মানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ এঁকে নিলাম। এবার কি করব? এ বিন্দুতেও সেই একই বৃত্তচাপ বসিয়ে একই বৃত্তচাপ আঁকবো। এই কাট করলাম। তো কাট করলে কি হচ্ছে? পয়েন্টটা আসছে আমার কোনটা? এটা। তো এই পয়েন্টটা এ বিন্দু দিয়ে পাস করাবো। পাস করলে কি হবে? আমার এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। তাহলে সেই সমান্তরাল সরলরেখাটা এঁকে ফেলি। দেখে নিতে হবে যাতে বাইরে না চলে যায় লাইনটার। হয়ে গেল। তাহলে এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলাম, যেটার নাম দিয়েছি, এটার পি আর এটার হচ্ছে কিউ। তাহলে এবার পি কিউ লাইনটা কি? বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হয়ে গেল। এবার কি করব আমরা? এই যে এটা কি হচ্ছে? আমার একটা আয়তক্ষেত্রের একটা বাহু হয়ে গেছে। কারণ কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। কারণ কি? আয়তক্ষেত্রে আমরা জানি চারটে কোণে কি 90 ডিগ্রি হয়ে থাকে, তো সেই জন্যে। তাহলে এটা যদি একটা হয়, এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এই যে এই লাইনের সমান্তরাল একটা লাইন আঁকতে হবে। তা সেটার জন্য আমরা কি করব? এখান থেকে যে মাপটা, সেটা এখান থেকে কেটে নেব। তাহলে আর এই পয়েন্টটার নাম কি দেবো? ডি। এই বিন্দুটা ডি নাম দেব। আর এটা যেটা কাট করছে, এটা ই নাম দেব। তাহলে এবার সিডির মাপ নিয়ে নেব। সিডির মাপটা নিলে এই যে ডি বিন্দুতে বসিয়েছি, বসিয়ে মাপটা নিচ্ছি। তাহলে এই যে সি বিন্দু, ডি বিন্দুতে বসিয়ে ডিসির মাপটা নিচ্ছি, নিয়ে ই বিন্দুতে বসাবো, বসিয়ে কাট করে নেব। কাট করে নিয়ে যেটা হবে, এই পয়েন্টটা
এটার সাথে সি জয়েন করে দেবো। জয়েন করে দিলে কি হয়ে যাবে আমার, এটা এই লাইনটার সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই যে ই আর ডি, এটার নাম দিলাম আমি এফ। এটা তো এ আছে, এই যে দিয়েছি, তাহলে এই যে যে ডি সি আর সাথে ই এফ এর ভ্যালুটা কী হয়ে যাবে বা মানটা সমান হবে। এটাও 4, এটাও 4 সেমি। তাহলে আমার কী দাঁড়াচ্ছে, আর এদিকে ডিইর সাথে সি এফটা সমান হবে। তাহলে এই যে ডি সি এফ ই, এটা হয়ে যাচ্ছে কি আমার একটা আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফলটা কি ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এবার আমরা কি লিখতে পারবো, যে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটার নাম কি, আচ্ছা সিডিইএফ দিয়ে দিই, পরপর আছে। তাহলে সিডিইএফ, আয়তক্ষেত্র সিডিইএফ, এটা আয়তক্ষেত্রের চিহ্ন। আয়তক্ষেত্র সিডিইএফ এর ক্ষেত্রফলের সমান। ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের করতে হবে। সবগুলো নাম দিয়েছি, এফ দিয়েছি, এ ই ডি সি, এটা, তাহলে এটা যদি হয় এটা হয়ে গেল। তাহলে এই যে ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল, এর সমান ক্ষেত্রফলের আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছিল, সেই আয়তক্ষেত্রটা হলো কি সিডিইএফ। তাহলে এইভাবে আমরা অঙ্কন করব। প্রথম থেকে এই যে কোশ্চেনটা এটা দেওয়া আছে, কোশ্চেনটা এই যে আছে, আর তারপরে এটা এইভাবে করবে। তোমরা পেন্সিল দিয়ে করবে অবশ্যই সুন্দরভাবে, আর কোনো পয়েন্টগুলো যেন এদিক ওদিকে না হয়ে যায়, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এইভাবে করে ফেলো তোমরা। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 4 ছিল। এবার এর অথবাটা কি আছে দেখে নেওয়া যাক। আজকের লাস্ট প্রশ্ন 4-এর অথবাতে যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের আরও অন্যান্য যে ভিডিও আছে, তোমাদের ক্লাসের রিলেটেড অনেক চ্যাপ্টার থেকে অঙ্ক করে দেওয়া আছে, কীভাবে অঙ্ক করতে হবে সেগুলো দেখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো আজকে লাস্ট প্রশ্ন কি আছে, যে নিচের পরিসংখ্যা বিভাজনের ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। একটা পরিসংখ্যা শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো এটার বহুভুজ অঙ্কন করতে হবে, যে পরিসংখ্যা বহুভুজ বলি আমরা সেটা। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে একটু। সে লেখাটা কেমন করে করব, যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম। এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক ধরে নেওয়া হলো। এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণী, প্রথম শ্রেণী কত আছে 0 থেকে 5, তাহলে 0 থেকে 5 যদি এর আগে কত হবে 5 করে সবার ডিফারেন্স আছে, 0 থেকে 5 আছে, তারপরে হচ্ছে 5 থেকে 10 আছে, তারপর 10 থেকে 15 আছে। যেহেতু 5 করে আছে, তাহলে 0 থেকে 5 এর আগে কত হবে -5 থেকে 0, তো সেই জন্যে -5 থেকে 0 একটা নেওয়া হলো। আর শেষে ঠিক শ্রেণীর ঠিক পরের শ্রেণী যেটা কত আছে 25 থেকে 30 আছে, তাহলে এরপরে কত হবে 30 থেকে 35, তো সেই জন্য 30 থেকে 35 নেই। এই দুই শ্রেণীর পরিসংখ্যা কত হবে, অবশ্যই 0 হবে, কারণ এটা প্রথমে একটা তোমাদের অঙ্ক ছিল প্রথম দিকে, সেটাও আমি বলেছিলাম যে প্রথমে আর লাস্টে যে পরিসংখ্যাটা 0 হয়। তো এইবার কি করব আমরা, এই যে পরিসংখ্যা এই পর্যন্ত করে নিলাম, এবার এদের যে বিন্দুগুলো আমাদেরকে বার করতে হবে, সেটা কি করে বার করব, এদের যোগ করব, করে সেটাকে 2 দিয়ে ভাগ করব, করলেই আমরা প্রত্যেকের এই বিন্দুগুলো পেয়ে যাব। তাহলে এরপর কি করব, এই যে তাহলে ওইটা ছিল কত -5 আর +0/2, তার মানে কত -2.5, তো সেই জন্য -2.5 হয়ে গেছে এটা। আর পরিসংখ্যা কত আছে, এটার তো পরিসংখ্যা 0, তার জন্য 0 নিয়েছি। তারপর এটার ক্ষেত্রে কত 0 + 5 করলে কত হবে 5, আর 5কে 2 দিয়ে ডিভাইড করে 2.5, তাহলে আর এর পরিসংখ্যা কত 4, তাই কমা দিয়ে লিখে দিয়েছি। তো এইভাবে সবগুলোর ক্ষেত্রে
প্লাস করব, করে 2 দিয়ে ভাগ করে প্রথমে বসাবো, আর নিচে হচ্ছে কি তার পরিসংখ্যাটা বসাবো। তাহলে প্রত্যেকটা বিন্দু আমরা এখান থেকে পেয়ে গেলাম বিন্দুগুলো। এবার লিখলাম সেটা। এবার বিন্দুগুলি পরস্পর সরলরেখার দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এটা আমি বোঝানোর জন্য লিখলাম, এটা তোমরা রাফে করে তাই করবে। এইবার বহুভুজটা কী করে অঙ্কন করব। প্রথমে এক্স অক্ষর বরাবর দাগটা টানলাম, ওয়াই অক্ষরটাও টানলাম, টানার পরে এদিকে একটু রাখতে হবে ফাঁকা। কেন? কারণ আমার এই যে এই পয়েন্টটা তো আমার দরকার, এটা আর এটা। তো সেই জন্য এখানে যেহেতু আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, আমার কোশ্চেনটা ছিল তো 0 থেকে 5, তো আমরা যেটা ধরেছি প্রথমের যেটা, সেটা তো 0-র বাইরে, তো সেই জন্য সেটা বাইরে চলে আসছে, তাই এটা এই মাইনাসের দিকে চলে আসবে বলে এখানে ওই পয়েন্টটা আমাদের নিতে হবে, এইখানের পয়েন্টটা। এবার কি করব, তাহলে এই পয়েন্টটা হচ্ছে প্রথমে নিলাম। এই যে প্রত্যেকটা বিন্দু আমরা যে এখানে বার করে রেখেছিলাম, এই বিন্দুগুলো আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো। এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তো প্রথমে কত ছিল, -2.5 আর 0, তাহলে -2.5 মানে এটা 0, এদিকে মাইনাস, এই হচ্ছে 2.5, 1 2, আর এইখানে হচ্ছে ওদের মাঝখানে 2 আর 3 মাঝখানে হচ্ছে 2.5, আর 0 যেহেতু, তাহলে এটা ওয়াইটা উপরে আর যাচ্ছে না, 0তেই হবে। এইটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা কত হচ্ছে 2.5-এর সাথে 4, 2.5 মানে কত, আচ্ছা 4টা হচ্ছে ওয়াই অক্ষর বরাবর এই আছে, আর 2.5 মানে কত, এই 1 2, আর 2 আর 3-এর মাঝখানে এটা 2.5। ঠিক একইভাবে সি এরটা হচ্ছে কত, 7.5-এর সাথে 10 এটা আছে, তারপর এটা হচ্ছে কত 12.5-এর সাথে 24, ডি, এরকম করে সব যে পয়েন্টগুলো আছে আমরা পরপর বসালাম। বসানোর পরে কি করেছি, যে এই যে মানে পরপর যে দুটো বিন্দু আছে এদেরকে আমরা স্কেল দিয়ে টেনেছি। তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি পেন্সিল দিয়ে করলে তোমাদের বুঝতে অসুবিধা হতো, সেই জন্য ভিডিওতে হয়তো বুঝতে পারতে না, সেই জন্য আমি পেন দিয়ে করে দেখিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এইবার এখান থেকে এগুলো সব প্রত্যেকটা সব এক একটা সরলরেখা হবে। এ থেকে বি একটা সরলরেখা, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, আর জি থেকে এইচ। তাহলে এটা কি হচ্ছে, এটা একটা বহুভুজ তৈরি হচ্ছে। আমরা এই প্রথমটা লাস্টেরটা যদি না নিতাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত হতো, সেটা আমাদের বহুভুজটা কমপ্লিট হতো না। তো সেই জন্য আমাদের প্রথমে আর লাস্টে ওই দুটো নিতে হয়েছে। প্রথমে তোমরা একটু এইভাবে লিখে নেবে, লিখে নেওয়ার পর তারপরে এটা করবে এইভাবে। এটা লেখার দরকার নেই, এটা হচ্ছে আমি বোঝানোর জন্য দিয়েছি, এইভাবে করে ফেলবে। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার যখন আপলোড হবে তোমরা জানতে পারবে, যদি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।